হ্যালো এভরিওয়ান, এখন আমি তোমাদের সঙ্গে বাস্তুতন্ত্রের যে খাদ্য স্তর ও শক্তি প্রবাহ, খাদ্য স্তরকে আবার পুষ্টি স্তরও বলা হয়, যার ইংলিশ হচ্ছে তোমার ট্রফিক লেভেল ইন ইকোসিস্টেম অ্যান্ড এনার্জি ফ্লো। তাহলে এইটা সম্পর্কে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো তোমরা একটু মন দিয়ে শোনো, দেখো জিনিসটা তোমরা অনেকটাই বুঝতে পারবে। তো এইটা জানার আগে তোমাদেরকে বাস্তুতন্ত্র সম্পর্কে ধারণাটা ক্লিয়ার করতে হবে, যেটা আমি আগের ভিডিওতে দিয়েছি, তো তোমরা সেটা দেখে নিতে পারো। এরপরে বাস্তুতন্ত্রের পরে আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে যে বাস্তুতন্ত্রের খাদ্যস্তর বা পুষ্টি স্তর এবং শক্তি প্রবাহ সম্পর্কে। তো চলো শুরু করা যাক। তাহলে দেখো, বাস্তুতন্ত্রের তোমার খাদ্যস্তর বলতে প্রথমে আমরা তার সংজ্ঞাটা জানবো যে খাদ্যস্তর বা পুষ্টি স্তর কোনটাকে বলছে। হচ্ছে বাস্তুতন্ত্রের বিভিন্ন জীবগোষ্ঠীর খাদ্য যোগানের স্তরকেই বলছে খাদ্যস্তর। খাদ্যস্তর বা পুষ্টি স্তর দুটো জিনিস কিন্তু প্রায় একই, খাদ্যস্তর এবং পুষ্টি স্তর। তাহলে তোমার খাদ্য যখন বাস্তুতন্ত্রের যে স্তরে দিচ্ছে তোমার জীবগোষ্ঠীর খাদ্য যোগানের স্তরকেই বলছে তোমার খাদ্যস্তর। এরপর দেখো, এই যে খাদ্যস্তর আছে, এই খাদ্যস্তরের গুরুত্বটা কি আছে। দেখো, এই খাদ্যস্তরের কতগুলো গুরুত্ব আছে। খাদ্যস্তরের গুরুত্ব কি দেখো, প্রথম গুরুত্ব যেটা হচ্ছে খাদ্যস্তরের মাধ্যমে সূর্যালোক থেকে প্রাপ্ত শক্তি উৎপাদকের মাধ্যমে গৃহীত হয়। উৎপাদক মানে উদ্ভিদ, এবং প্রতিটি ভোক্তার এক স্তর থেকে অন্য স্তরে সরবরাহ করা হয়। 2 নাম্বার কি, খাদ্যস্তরের মাধ্যমে খাদ্য শৃঙ্খল বা ফুড চেন এবং খাদ্য জাল বা ফুড ওয়েব তৈরি হয়, যা বিভিন্ন প্রাণীর খাদ্যাভ্যাস ও নির্ভরশীলতা বুঝতে সাহায্য করে। 3 নাম্বার কি, খাদ্যস্তরের প্রতিটি স্তরের প্রাণীর সংখ্যা এবং কার্যক্রম নিয়ন্ত্রিত থাকে, যা পরিবেশের ভারসাম্য বজায় রাখে। যেমন কোথাও যদি তৃণভোজী প্রাণীর সংখ্যা বেশি হয়, তবে সেখানে ঘাসের পরিমাণ কমে গিয়ে তা পরবর্তীতে খাদ্য সংকট তৈরি করবে। তারপরে কি বলছে 4 নম্বরে, খাদ্যস্তরে থাকা বিভিন্ন ধরনের বিয়োজক যেমন ব্যাকটেরিয়া, ছত্রাক প্রভৃতি মৃত প্রাণী এবং উদ্ভিদের দেহে পচন ঘটিয়ে উদ্ভিদ পুষ্টি উপাদানকে মাটিতে ফেরত পাঠায়। তার উপরে কি আছে, নাইট্রোজেন, কার্বন এবং ফসফরাস চক্রের মাধ্যমে পরিবেশে পুষ্টির পুনর্ব্যবহারগুলিকে খাদ্যস্তর নিশ্চিত করে। আর কি বলছে, জীববৈচিত্র্য বজায় রাখার পাশাপাশি খাদ্যস্তর পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে এই হচ্ছে তোমার খাদ্যস্তরের গুরুত্ব। এরপর কি আছে, বলছে শক্তি প্রবাহ কাকে বলে। তাহলে শক্তি প্রবাহ মানে দেখো, এই খাদ্যস্তরের মাধ্যমে কিন্তু শক্তিটা প্রবাহিত হয়। তো তাহলে আমাদের শক্তি প্রবাহ যে জিনিসটা হচ্ছে সেটা কি না, বলছে যে শক্তি যখন প্রবাহিত হচ্ছে, অর্থাৎ খাদ্য স্তরের থেকে একটা খাদ্য স্তর থেকে আরেকটা খাদ্য স্তরে যে প্রবাহিত হচ্ছে সেটিকে বলছে তোমার শক্তি প্রবাহ। দেখো কি বলছে, বাস্তুতন্ত্রের সৌরশক্তির এক সামান্য অংশ উদ্ভিদ দেহে সংযোজিত হয়। এই সৌরশক্তি উৎপাদক থেকে পুষ্টিদ্রব্য হিসাবে বিভিন্ন খাদ্য স্তরে স্থানান্তরিত হয়। তবে এক স্তর থেকে অপর স্তরে শক্তি স্থানান্তরকারী শক্তির কিন্তু ক্রম হ্রাসমানতা লক্ষ্য হয়। তাহলে এক স্তর থেকে আরো স্তরে শক্তির যে স্থানান্তর, সেই জিনিসটাকে বলছে তোমার শক্তি প্রবাহ। ঠিক আছে, নেক্সট তোমার কি আছে, বলছে খাদ্য স্তর বা পুষ্টি স্তর কিভাবে সৃষ্টি হয়। তাহলে দেখো, এই যে তোমার খাদ্য স্তর বা পুষ্টি স্তর, এটা কিন্তু তোমার যেটা সৃষ্টি হচ্ছে সেই জিনিসটা সম্পর্কে আমাদেরকে আলোচনা করতে হবে যে কিভাবে পুষ্টি স্তর সৃষ্টি হয়। তাহলে দেখো, পুষ্টি স্তর কিভাবে সৃষ্টি হচ্ছে, বলছে পুষ্টি স্তর মূলত উৎপাদক স্তর ও বিভিন্ন খাদ্য স্তরের সমন্বয়ে গড়ে ওঠে। উৎপাদক স্তর বা প্রডিউসার হলো উৎপাদক বা স্বভোজী খাদক স্তরের অন্তর্গত প্রথম সারির খাদক স্তর তোমার বা পরভোজী বা তৃণভোজী প্রাণী যেমন খরগোশ, হরিণ। গৌণ খাদক স্তর বা পরভোজী মাংসাশী প্রাণী যেমন বাঘ, সিংহ প্রভৃতি। প্রগৌণ খাদক স্তর, এরা পরভোজী এবং সাধারণত একই সঙ্গে মাংসাশী এবং শাকাশী অর্থাৎ সর্বভোগা প্রাণী যেমন বাজ পাখি, ভালুক, মানুষ প্রভৃতি। কোনো কোনো ক্ষেত্রে খাদক গৌণ এবং প্রগৌণ দুটি স্তরে থাকে, যেমন ঘাস, ফড়িং, ছোট পাখি, বাজ পাখি, অথবা ঘাস থেকে তোমার খরগোশকে আবার খেয়ে থাকে বাজ পাখি ইত্যাদি। এবারে উৎপাদক থেকে বিভিন্ন পুষ্টি স্তর বা ট্রফিক লেভেলে তোমার মধ্য দিয়ে পুষ্টি স্থানান্তরিত হয়। সুতরাং পুষ্টি স্তরকে তোমার এই 3টে ভাগে ভাগ করছে। এক হচ্ছে অটোট্রফ বা স্বভোজী, 2 হচ্ছে পরভোজী, আর 3 নম্বর হচ্ছে বিয়োজক। এই 3 ভাগে বিভক্ত। এই বিষয়ে তোমার নিচে আলোচনা করা হলো। এবার স্বভোজী সম্পর্কে আমরা আলোচনা করছি। স্বভোজী মানে কি, যারা নিজেদের খাদ্য নিজে তৈরি করতে পারে এবং তোমার শরীরে ক্লোরোফিল থাকে বেশিরভাগ ক্ষেত্রে, এরা কিন্তু সূর্য আলোকটাকে শরীরে তোমার আবদ্ধ করতে পারে, যার জন্য এটাকে বলছে স্বভোজী। বলছে উদ্ভিদ নিজেরাই নিজেদের খাদ্য প্রস্তুত করে বলে এদের স্বভোজী বলা হয়। শক্তির উৎস হিসাবে পরভোজীদের ন্যায় এরা জৈব যৌগের উপরে নির্ভর করতে হয় না। স্বভোজী 2টি শ্রেণীতে বিভক্ত। একটা হচ্ছে তোমার
অটোট্রপ বা সালোক স্বভোজী এবং কেমো অটোট্রপ বা রসায়ন স্বভোজী। পুষ্টি স্তরে উৎপাদক বলতে স্বভোজীকেই বোঝায়, কারণ এই স্তরেই সকল জীবের জন্য প্রয়োজনীয় খাদ্য বা শক্তি উৎপন্ন করে, যেগুলির ওপর অপরাপর জীবসমূহ নিজেদের শক্তি এবং পুষ্টির জন্য নির্ভরশীল। এবারে তোমার অটোট্রপ বা সালোক স্বভোজী কোনটাকে বলছে? বলছে এরূপ স্বভোজীরাই স্বভোজীর সঙ্গে আমরা সমধিত সব থেকে বেশি পরিচিত। এরা হলো সালোক সংশ্লেষকারী জীব সমূহ, সূর্যলোক থেকে শক্তির মূল উৎস। এরা ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ পদ্ধতিতে সৌরশক্তিকে আবদ্ধ করে খাদ্য প্রস্তুত করে। প্রায় সকল ধরনের উদ্ভিদই সালোক স্বভোজী, তবে কিছু পরাশ্রয়ী উদ্ভিদ হচ্ছে এর ব্যতিক্রম, অর্থাৎ যেগুলো তোমার ওই কীটপতঙ্গকে খায় সেগুলোকে তোমার ব্যতিক্রম হিসাবে বলছে। এরপর দেখো কেমো অটোট্রপ বা রসায়ন স্বভোজী। বলছে সূর্যালোকের সাহায্য ছাড়াই কেমোসিনথেসিস পদ্ধতিতে কিছু জীব তোমার শক্তি সংগ্রহ করে। এগুলি আলোক ব্যতীত অজৈব ইলেকট্রন দাতাদের জারণ ঘটিয়ে থেকে শক্তি সংগ্রহ করে। যেমন ধরো আমরা কিছু কিছু উদ্ভিদ আছে যেগুলো আমরা ঘরে তোমার রাখি, ওগুলো কিন্তু সূর্যালোক ছাড়াই কিন্তু বাঁচতে পারে, ওগুলোকেই বলছে। বাস্তুতন্ত্রে নাইট্রোজেন চক্রে কয়েকটি গুরুত্বপূর্ণ রাসায়নিক স্বভোজী জীব উপস্থিত থাকে। এদের মধ্যে নাইট্রোসোমোনাস, নাইট্রোকক্কাস ব্যাকটেরিয়া উল্লেখযোগ্য। এদের উল্লেখ্য যে সমুদ্র সমতলদেশের গভীরে যেখানে ভূত্বকের ছিদ্রপথ দিয়ে লাভা নির্গত হয়, সেখানে হাইড্রোজেন সালফাইড ভক্ষণ করে বেঁচে থাকে এমন রসায়ন সংশ্লেষী ব্যাকটেরিয়া যাদের পুঞ্জীকরণ ঘটে। মারিয়ানা খাতের 3600 মিটার গভীরে এদের পাওয়া গেছে। এই ব্যাকটেরিয়া খেয়ে বেঁচে থাকে এরূপ কৃমিজাতীয় প্রাণী লক্ষ্য করা গেছে সমুদ্র তলদেশে 2500 মিটার গভীরে অনুরূপ আগ্নেয়শিলাকে ঘিরে। এবার দেখো পরভোজী কোনটাকে বলছে বা হেটেরোট্রপ। বলছে যে জীবসমূহ অন্যান্য জীব যেমন উদ্ভিদ বা প্রাণী অথবা উভয়কে খাদ্য হিসেবে গ্রহণ করে পুষ্টি অর্জন করে তাদের পরভোজী বলা হয়। সবুজ উদ্ভিদ বাদে প্রায় সকল প্রাণী তোমার পরভোজী শ্রেণীর অন্তর্ভুক্ত। বাস্তুতন্ত্রে উদ্ভিদের মতো প্রাণীও সমান গুরুত্বপূর্ণ। কয়েক প্রকার ব্যাকটেরিয়া ছাড়া এই প্রাণী জগৎ পরভোজী। স্বভোজী পরভোজী প্রাকৃতিক নিয়মেই সংখ্যাগত এবং পরিমাণগত ভারসাম্য বজায় রেখে বাস্তুতন্ত্রকে টিকিয়ে রাখে। খাদ্য শৃঙ্খলের সর্বপ্রথম স্তর উৎপাদক এবং সর্বশেষ স্তর বিয়োজকের মধ্যেই পরভোজীর অবস্থান। পরভোজীরা খাদ্য ভক্ষণের প্রকৃতি অনুযায়ী 3টি স্তরে বিভক্ত। প্রথম শ্রেণীর খাদক বা তৃণভোজী বা শাকাশী, দ্বিতীয় শ্রেণীর বা পরবর্তী শ্রেণীর খাদক অর্থাৎ মাংসাশী বা মাংসভোজী বা মাংসাশী, এবং তৃণভোজ বা মাংস উভয় খাদ্য গ্রহণ করে তোমার সর্বভোগ। তাহলে এই গেল তোমার হেটেরোট্রপ। এবার দেখো হেটেরোট্রপকে আবার তোমার কটা প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক এবং তৃতীয় শ্রেণীর খাদকে ভাগ করছে। তাহলে প্রথম শ্রেণীর খাদক কোনগুলোকে বলছে? বলছে শাকাহারী খাদ্য হিসাবে ভেষজ উদ্ভিদ পদার্থ গ্রহণ করে। শাকাহারী ভক্ষক বা পরাশ্রয়ী দু প্রকারের হয়। যে শাকাহারীরা গ্রহণযোগ্য খাদ্য অপেক্ষা আকার আয়তনে বড় অথবা নির্দিষ্ট উদ্ভিদের পুরোটাই স্বল্প সময়ে খেয়ে ফেলে তাদের ভক্ষক বলে গণ্য করা হয়। অধিকাংশ স্তন্যপায়ী প্রাণী এই ভক্ষক শ্রেণীর, যেমন হচ্ছে তোমার হরিণ, খরগোশ, বাইসন, গরু, ছাগল প্রভৃতি। এরপর দ্বিতীয় শ্রেণীর কোনটাকে বলছে বা পরাশ্রয়ী? বলছে তৃণভোজী প্রাণীদের খাদ্য হিসাবে গ্রহণ করে বেঁচে থাকে যে সকল প্রাণী তাদের মাংসাশী প্রাণী বলা হয়, যেমন বাঘ, সিংহ, শেয়াল প্রভৃতি। এটা হচ্ছে তোমার দ্বিতীয় শ্রেণী। এবার তৃণ ও মাংস মানে সর্বোচ্চ শ্রেণীর কোনটাকে বলছে বা সর্বভোগ শ্রেণী কোনটাকে বলছে? বলছে যে সকল প্রাণী খাদ্য হিসাবে একই সঙ্গে উদ্ভিদজাত পদার্থ এবং প্রাণী দেহ ভক্ষণ করে থাকে তাদের সর্বভোগ বলা হয়। খাদ্য গ্রহণে এই সকল প্রাণীর ইচ্ছা অনিচ্ছা, উদ্ভিদ বা প্রাণীজ খাদ্যের প্রাপ্তিযোগ্যতা ইত্যাদি নিয়ন্ত্রণমূলক গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। এরা ভিটামিন, প্রোটিন এবং অন্যান্য বিভিন্ন খাদ্যগুণে সমৃদ্ধ খাদ্য গ্রহণ করে, যেমন মানুষ, ঠিক আছে। তবে এদের বিপাক প্রক্রিয়া কেবল তৃণভোজী অথবা কেবল মাংসভোজীদের গ্রহণের জন্য বিশেষভাবে তৈরি নয় বলে সব ধরনের উদ্ভিদ এবং প্রাণীজাত খাদ্য গ্রহণে এবং হজমে এরা কিন্তু পারদর্শী। তাহলে এই গেল তোমার খাদক। এরপর দেখো বিয়োজক বা ডিকম্পোজার, এটা সম্পর্কে হচ্ছে প্রকৃতিতে উৎপাদকের পরেই যার স্থান সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো বিয়োজক। কেন? উৎপাদক ছাড়া যেমন শাকাশী, মাংসাশী অথবা বিয়োজক কোনো জীবেরই অস্তিত্ব থাকতো না, বিয়োজক ছাড়াও তেমনই মৃত জৈব পদার্থের পুঞ্জীকরণ ঘটতো না। এর ফলে পৃথিবী থেকে ফুরিয়ে যেত কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন বা ফসফেট বা অন্যান্য অজৈব পদার্থসমূহ যা জীবন ধারণের জন্য অপরিহার্য। বিয়োজকসমূহ জৈব বর্জ্য এবং মৃত জীব দেহাবশেষের জটিল জৈব যৌগকে ভেঙে দিয়ে প্রাণ ধারণের অপরিহার্য জৈব উপকরণ সৃষ্টি করে এবং প্রকৃতির ভারসাম্যটাকে রক্ষা করে। তাহলে এই হচ্ছে তোমার
আমাদের পুষ্টি স্তর সম্পর্কে আলোচনা। এরপর দেখো উৎপাদক, খাদক এবং বিয়োজকের তুলনা। আমাদের যে উৎপাদক, খাদক এবং বিয়োজক আছে তাদের একটা তুলনা আমাদেরকে জানতে হবে। তাহলে উৎপাদক কোনটাকে বলছে? স্বভোজী, অর্থাৎ নিজেরাই কিন্তু নিজেদের খাদ্য প্রস্তুত করতে পারে। অন্যদিকে খাদক বলছে পরভোজী, অর্থাৎ এরা উদ্ভিদ এবং ক্ষুদ্রতর প্রাণী আহরণ করে। আর বিয়োজক বলছে মৃতজীবী, অর্থাৎ মৃত প্রাণীর দেহাবশেষ থেকে পুষ্টি সংগ্রহ করে। আর উৎপাদক বলছে বাস্তুতন্ত্রের খাদ্যের যোগান দেয়, এটি খাদ্য সংশ্লেষের সর্বনিম্ন স্তর। নেক্সট খাদক কি বলছে? উৎপাদক থেকে খাদ্য গ্রহণ করে অপরের খাদ্য হয় এবং পুষ্টির যোগান দেয়, খাদ্য শৃঙ্খলের অগ্রবর্তী স্তর। আর বিয়োজক বলছে মৃত উদ্ভিদ এবং প্রাণীর দেহাবশেষ থেকে পুষ্টি সংগ্রহ করে, দেহাবশেষকে মাটিতে মিশিয়ে দিয়ে মাটির পুষ্টি বৃদ্ধি করে। এবার তো শক্তি প্রবাহের ক্ষেত্রে কি আছে? বলছে উৎপাদক বলছে সৌরশক্তিকে দেহে আবদ্ধ করে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় অক্সিজেন তৈরি করে পরিবেশে কিন্তু তারা ত্যাগ করে। শক্তি প্রবাহ পরবর্তী স্তরে হ্রাস পায়। আর খাদকে কী বলছে? বলছে সৌরশক্তিকে দেহে আবদ্ধ করতে পারে না, শক্তি প্রবাহ ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে। আর বিয়োজক কি? সৌরশক্তিকে দেহে আবদ্ধ করতে পারে না, শক্তি প্রবাহ বিলীন হয়ে যায়, অর্থাৎ পুনরায় পরিবেশে কিন্তু ফিরে যায়। এবার দেখো উৎপাদকে কি বলছে? উৎপাদকের দেহে কিন্তু ক্লোরোফিল থাকে, খাদকের দেহে থাকে না, আবার বিয়োজকের দেহ কিন্তু থাকে না। উৎপাদক পরিবেশে উৎপাদকের জীবভর সর্বাধিক, অর্থাৎ এর জীবভরটা কিন্তু বা ইয়েটা হচ্ছে সব থেকে বেশি। খাদক বলছে জীবভর বিভিন্ন খাদক স্তরে কমতে থাকে এবং বিয়োজক স্তরে কিন্তু সর্বনিম্ন হয়। এবার জীব সংখ্যা বলছে উৎপাদকের এরা বহু সংখ্যক, খাদকের চেয়ে সংখ্যায় অনেক বেশি। আর খাদক কি? এদের সংখ্যা উৎপাদকের তুলনায় কম। আর বিয়োজক এরা অসংখ্য। এরপর দেখো উৎপাদক হচ্ছে একক স্তর বিশিষ্ট, অর্থাৎ একটা স্তরেই বসবাস করে। অন্যদিকে খাদক হচ্ছে একাধিক স্তর বিশিষ্ট। আর বিয়োজক হচ্ছে মাইক্রো ম্যাক্রো পরিবেশকে বিভক্ত করে। তাহলে এই হচ্ছে তোমার পরিশোষকে বিভক্ত। তাহলে এই হচ্ছে তাদের মধ্যে একটা তুলনামূলক আলোচনা। এরপর দেখো শক্তি প্রবাহের 10% সূত্র, অর্থাৎ আমাদের যে একটা স্তর থেকে আরেকটা স্তরে যখন শক্তি প্রবাহিত হয় তখন 10% সূত্র শক্তি কিন্তু একটা স্তর থেকে আরেকটা স্তরে প্রবাহিত হয়, সেটিকেই বলছে তোমার শক্তি প্রবাহের তোমার 10% সূত্র। বলছে বিজ্ঞানী রেমন্ড লিন্ডম্যান 1942 এর মতে বাস্তুতন্ত্রে শক্তি একটি পুষ্টি স্তর থেকে অপর পুষ্টি স্তরে স্থানান্তরকালে মাত্র 10% দেহ গঠনের কাজে ব্যবহৃত হয়, বাকি 90% তাপ শক্তি বা অপাচ্য অবশিষ্ট অংশরূপে নষ্ট হয়। তাহলে এই সূত্রটিকেই বলছে তোমার শক্তি প্রবাহের 10% সূত্র। নেক্সট কি বলছে? বলছে যে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ একমুখী এবং পুষ্টি চক্রাকার, এটা তোমার ব্যাখ্যা করতে বলছে। তাহলে শক্তি প্রবাহটা একমুখী হয় এবং পুষ্টি কিন্তু চক্রাকারে হয়, এই জিনিসটা আমাদেরকে বোঝাতে হবে। এবং দেখতে পাচ্ছ এখানে উৎপাদকটা সব থেকে বেশি থাকে, তারপরে খাদকের দিকে কিন্তু ক্রমশ কমে যাচ্ছে। তা প্রাথমিক খাদকের সংখ্যাটা তোমার উৎপাদকের থেকে কম, প্রাথমিক খাদকের থেকে গৌণ খাদকের সংখ্যাটা আরেকটু কমছে এবং প্রগৌণ খাদকের সংখ্যাটা কিন্তু একেবারেই কমে যাচ্ছে। তাহলে এই যে ত্রিভুজ, এটাকেই তোমার বাস্তুতন্ত্রের ত্রিভুজ বলা হয়। তাহলে দেখো শক্তি প্রবাহ একমুখী, মানে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ কিন্তু একমুখী। 10% সূত্র লক্ষ্য করলে দেখা যায় শক্তি বিভিন্ন পুষ্টি স্তরে স্থানান্তরকালে ক্রমশ কমতে থাকে। উৎপাদক থেকে তৃণভোজী এবং তা থেকে মাংসাশী, এই 3 প্রকার জীবে এবং তাদের থেকে শক্তি রাসায়নিক যৌগরূপে বিয়োজক জীবে প্রবাহিত হয়। উৎপাদক থেকে মাংসাশী প্রাণী পর্যন্ত প্রবাহ পথে শক্তি ধাপে ধাপে বিনষ্ট হয় এবং উক্ত 3 প্রকার জীব থেকে বিয়োজকে স্থানান্তরকালে শক্তির যোগান একদমই হ্রাস পায়। বাস্তুতন্ত্রের পুষ্টিদ্রব্য চক্রাকারে প্রবাহিত হয়। তাহলে দেখো শক্তি প্রবাহটা একমুখী হলেও তোমার পুষ্টি যেটা আছে, বাস্তুতন্ত্রের যে পুষ্টি বলে যে জিনিসটা আছে, সেটা কিন্তু তোমার চক্রাকারে প্রবাহিত হচ্ছে। মৃত্তিকা থেকে পুষ্টি ভাণ্ডার পুষ্টিদ্রব্য উৎপাদকে স্থানান্তরিত হয়, উৎপাদক থেকে পুষ্টিদ্রব্য প্রাথমিক খাদকের দেহে যায়, প্রাথমিক খাদক থেকে গৌণ খাদকে, গৌণ খাদক থেকে প্রগৌণ খাদকে, এবং অবশেষে যখন ওই প্রগৌণ খাদকটা মৃত্যু হয় বা মরে যায় তখন ওই মৃত উদ্ভিদ এবং প্রাণীর দেহাবশেষ বিয়োজক দ্বারা মৃত্তিকায় পুষ্টি ভাণ্ডার আবার রচনা করে। ঠিক আছে, অর্থাৎ আবার সেটা মাটিতে বা প্রকৃতিতে মিশে গেল এবং যা আবার পরবর্তীকালে উৎপাদকে আবার স্থানান্তরিত হয়। তাহলে ওখানে যখন আবার তোমার উৎপাদক আসে তখন সেটিকে আবার গ্রহণ করে আবার চলছে। তাহলে এইভাবে পুষ্টিদ্রব্য চক্রাকারে পরিবেশ এবং জীবের মধ্যে ভারসাম্য রক্ষা করে। তাহলে এই হচ্ছে তোমার একমুখী চক্র। আর দেখো সৌরশক্তি গ্রহণ ক্ষমতা কি বলছে? উদ্ভিদ কি পরিমাণে সৌরশক্তি বা সূর্যালোক গ্রহণ করতে সক্ষম তা তার সৌরশক্তি গ্রহণ ক্ষমতা বলা হয়। তাহলে এই গেল তোমার বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ এবং পুষ্টি চক্র সম্পর্কে ধারণা। এবার দেখো বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহের পর্যায়গুলি সম্পর্কে লেখো। তাহলে দেখো এখানে বাস্তুতন্ত্রের শক্তি যে প্রবাহিত হয় তার কিন্তু কতগুলো পর্যায় আছে। কি কি পর্যায় আছে বলো? সেটা হচ্ছে তোমার শক্তি
অর্জন, শক্তি ব্যবহার এবং শক্তি স্থানান্তর, এই তিনটে পর্যায়ে কিন্তু শক্তি প্রবাহটা বিভক্ত। তাহলে শক্তি অর্জন মানে সূর্যালোক থেকে শক্তিটাকে অর্জন করা, এটাকে বলছে শক্তি অর্জন, যেটা উৎপাদকের দ্বারা সম্পন্ন হয়। দেখো শক্তি অর্জন বলছে এই পর্যায়ে শক্তি উৎপাদক এবং আবদ্ধকরণ ঘটে। এটাকে দুটি ভাগে ভাগ করছে, একটা হচ্ছে তোমার জিপিপি বা মোট প্রাথমিক উৎপাদন, গ্রস প্রাইমারি প্রোডাক্ট, আর এনপিপি নেট প্রাইমারি প্রোডাক্ট বা নিট প্রাথমিক উৎপাদন। এবার তোমার গ্রস প্রাইমারি প্রোডাক্ট কোনটাকে বলছে? ওই সালোক সংশ্লেষের সময়ে উদ্ভিদ যে সৌরশক্তি নিজ দেহে রাসায়নিক পদ্ধতিতে আবদ্ধ করে তাকে মোট প্রাথমিক উৎপাদন বা গ্রস প্রাইমারি প্রোডাক্ট বলছে। আর নেট প্রাইমারি প্রোডাক্ট বলছে উক্ত সৌরশক্তির কিছুটা উৎপাদক নিজ প্রয়োজনে খরচ করার পর বাকি যে শক্তি সঞ্চিত করে তাকে নিট প্রাইমারি উৎপাদক বলা হয়। উৎপাদক থেকে বিভিন্ন খাদ্য স্তরে শক্তি স্থানান্তরিত হয়। এবার দেখো শক্তি প্রবাহ মানে শক্তির ব্যবহার, তাহলে এটা শক্তি অর্জন হলো, এবার শক্তিটাকে কিন্তু ব্যবহার করতে হবে। তাহলে এটাকে কি বলছে? বলছে উদ্ভিদ দেহে সঞ্চিত শক্তি প্রাথমিক খাদকরা পায়। প্রাথমিক খাদকও নিজের প্রয়োজনে অর্থাৎ শ্বসন এবং অন্যান্য শারীরবৃত্তীয় প্রয়োজনে কিছুটা শক্তি ব্যবহার করে উদ্বৃত্ত শক্তি নিজের দেহে সঞ্চিত রাখে, যা গৌণ খাদ্য স্তরে আসল শক্তিরূপে স্থানান্তরিত হয়। এইভাবে খাদ্য শৃঙ্খলের বিভিন্ন স্তরে ধাপে ধাপে এই আসল শক্তি গ্রহণের পরিমাণ গ্রস এনার্জি ইনটেক এটা কমে যায়। এবার শক্তি স্থানান্তর বলছে শক্তি উৎপাদক থেকে প্রাথমিক খাদ্য স্তরে এবং সেখান থেকে যথাক্রমে গৌণ এবং প্রগৌণ খাদ্য স্তরে গ্রহণ করে বলে তাকে শক্তি স্থানান্তর বলা হয়। তাহলে দেখো এরকম করে শক্তিটা স্থানান্তরিত হচ্ছে। প্রথমে সৌরশক্তি সেটাকে কিন্তু আবদ্ধ করছে উৎপাদক, উৎপাদক থেকে যাচ্ছে প্রাথমিক খাদক, প্রাথমিক খাদক থেকে গৌণ খাদক, গৌণ খাদক থেকে প্রগৌণ খাদক। ঠিক আছে, এইভাবে তোমার শক্তিটা প্রবাহিত হচ্ছে। এবার দেখো শক্তি প্রবাহের কিছু বৈশিষ্ট্য আছে। কি কি বৈশিষ্ট্য বলো তো? প্রথমেই হচ্ছে যে শক্তি প্রবাহ কিন্তু একমুখী। 2 নাম্বার কি? বিভিন্ন পুষ্টি স্তর প্রবাহিত শক্তির পরিমাণ ধাপে ধাপে কিন্তু হ্রাস পায়। আর শক্তির কিন্তু বিনাশ নেই, রূপান্তর আছে, অর্থাৎ একটা রূপ থেকে আরেকটা রূপে এটা স্থানান্তরিত হয়। আর শেষে কি বলছে? যে শক্তি হলো পুষ্টিচক্রের উৎস, অর্থাৎ সূর্য। ঠিক আছে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে খাদ্য পিরামিড বা বাস্তুতান্ত্রিক পিরামিড কাকে বলে, এর শ্রেণীবিভাগ করো। তাহলে দেখো খাদ্য পিরামিড বা বাস্তুতান্ত্রিক পিরামিড এবং তাদের শ্রেণীবিভাগ। খাদ্য পিরামিড হচ্ছে যে প্রতিটি বাস্তুতন্ত্রে উপস্থিত সমগ্র উৎপাদক এবং খাদক গোষ্ঠীকে খাদ্য স্তরের উৎসের ভিত্তিতে বিভিন্ন খাদ্য স্তরে সাজালে তার নিচ থেকে উপরের দিকে ক্রমশ সংকীর্ণ হয়, অর্থাৎ একটি পিরামিডের আকৃতি ধারণ করে। একেই বলছে তোমার খাদ্য পিরামিড। অর্থাৎ আমরা খাদ্য খাদক সম্পর্কের ভিত্তিতে যে তোমার উৎপাদক থেকে তোমার প্রগৌণ একবারে বিয়োজক পর্যন্ত বা প্রগৌণ খাদক পর্যন্ত আমরা যদি সাজাই তাহলে সেটা কিন্তু একটা তোমার ওই পিরামিডের মতো আকৃতি ধারণ করে। দেখো এই যে এখানে সাজানো হয়েছে, প্রথমে উৎপাদক আছে, উৎপাদকের পরে তোমার এই যে প্রাথমিক খাদক, গৌণ খাদক এবং প্রগৌণ খাদক। তাহলে এটা কি হচ্ছে? সব থেকে বেশি, তার থেকে কম, তার থেকে কম এবং একেবারেই কম, এইভাবে কিন্তু একটা ত্রিভুজের আকৃতি ধারণ করছে। এখানে দেখো শক্তিটা এইভাবে তোমার কমে যাচ্ছে। প্রথমে এখানে আছে তোমার 10,000 ক্যালোরি, সেখান থেকে আছে 1000 ক্যালোরি, তারপর আছে 100 ক্যালোরি, তারপরে 10 ক্যালোরি। তাহলে এই যে তোমার জীবভর পিরামিড এবং শক্তি পিরামিড এবং জীব সংখ্যা পিরামিড, এই তিনটে ভাগে কিন্তু পিরামিডটাকে ভাগ করা হচ্ছে। তাহলে এবার দেখো এবারে তোমার বাস্তুতন্ত্রের পিরামিড বলা হয়। এবার বলছে এরূপ পিরামিড খাদ্য খাদক সম্পর্কের ভিত্তিতে তোমার 3টি ভাগে ভাগ করা হয়, অর্থাৎ শ্রেণী বিভাগ। কি কি ভাগে ভাগ করা হয়? একটা হচ্ছে জীবভর পিরামিড, যার অপর নাম হচ্ছে তোমার বায়োমাস পিরামিড। 2 নাম্বার হচ্ছে তোমার জীব সংখ্যা পিরামিড বা নাম্বার পিরামিড, আর শক্তি পিরামিড বা এনার্জি পিরামিড। এই 3টে ছবিও কিন্তু এখানে দেওয়া আছে। এবার ধরো আমরা প্রথমে জীবভর পিরামিডটাকে আমরা প্রথমে আলোচনা করব। বলছে জীবভর হলো জীবদেহের শুষ্ক ওজন, হ্যাঁ, উৎপাদকের জীবভর সবচেয়ে বেশি। তৃণাঞ্চলে তোমার শিকড় সহ সমগ্র তৃণের জীবভর বা শুষ্ক ওজন সবচেয়ে বেশি বলে খাদ্য পিরামিডের সবচেয়ে নিচে থাকে এই উৎপাদক স্তর। এরপর বিভিন্ন খাদক স্তরে তা ক্রমশ কমে যায়। দেখো এটা হচ্ছে তোমার জীবভর পিরামিড। এই যে তোমার ছবিটা দেওয়া আছে, এটা তোমরা স্ক্রিনশট নিতে পারো। এখানে হচ্ছে তোমার জীবভর পিরামিড, যেখানে উৎপাদক একবারে নিচে, তারপরে কীটপতঙ্গ, তারপর তোমার কীটপতঙ্গকে খায় যারা তারা, এবং সবশেষে আছে বাজ পাখি। যেমন তোমার বাজ পাখি সাপকে খায়, কীটপতঙ্গকে খাচ্ছে সাপ, তাহলে তোমার সাপ হচ্ছে তোমার এর উপরে, এবার সাপকে খাচ্ছে তোমার বাজ পাখি। তাহলে এই হলো তোমার জীবভর পিরামিড। এবার তোমার জীব সংখ্যা পিরামিড বলছে উৎপাদক স্তর অর্থাৎ উদ্ভিদ থেকে শুরু করে খাদক স্তরে অর্থাৎ তোমার প্রাণী স্তরে প্রাথমিক গৌণ প্রগৌণ প্রাণীর সংখ্যা ক্রমশ কমে। একটি তৃণভূমিতে উৎপাদকের সংখ্যা অসংখ্য, ধরা যেতে পারে প্রায় কয়েক কোটি। প্রাথমিক খাদকেরও অধিক প্রাচুর্য রয়েছে, ধরা যাক প্রায় কয়েক হাজার
হরিণ, খরগোশ, ইঁদুর প্রভৃতি। দ্বিতীয় সারির খাদক কিন্তু হঠাৎই কমে যায়। ধরা যাক মাত্র কয়েক শত বাঘ, সিংহ, শেয়াল, হায়না ইত্যাদি থাকছে। তাহলে এটাকে বলছে জীব সংখ্যা পিরামিড। তাহলে দেখো এখানে জীব সংখ্যা পিরামিডের ছবিটা দেওয়া হয়েছে। এখানে উৎপাদকের সব থেকে এখানে উৎপাদকে তোমার তৃণভূমির ছবি দেওয়া হয়েছে। তৃণভূমিকে খাচ্ছে তোমার খরগোশ, যারা হচ্ছে প্রাথমিক খাদক। খরগোশকে খাচ্ছে তোমার এই গৌণ খাদক শেয়াল। হ্যাঁ, শেয়ালকে আবার খাচ্ছে তোমার প্রগৌণ খাদক অর্থাৎ সিংহ। হ্যাঁ, তাহলে এই গেল তোমার জীব সংখ্যা পিরামিড। এবার শক্তি পিরামিড কোনটাকে বলছে? শক্তি পিরামিড বলছে উৎপাদক স্তর থেকে প্রাথমিক গৌণ এবং প্রগৌণ খাদক স্তরে শক্তির একমুখী প্রবাহ লক্ষ্য করা যায়। লিম্যান্ড এর 10% সূত্র অনুসারে এক স্তর থেকে অন্য স্তরে স্থানান্তরকালে কেবল 10% শক্তি ব্যবহৃত হয় বা স্থানান্তরিত হয়। তাহলে শক্তি পিরামিড দেখো, এখানে উৎপাদকে তোমার 10,000 ক্যালোরি দেখা যাচ্ছে। তারপরে যখন এটা প্রাথমিক খাদকে বা শাকাশিতে যাচ্ছে তখন 1000 ক্যালোরি যাচ্ছে। তো প্রাথমিক থেকে গৌণ খাদকে যখন যাচ্ছে তখন এটা 100 ক্যালোরি স্থানান্তরিত হচ্ছে। আবার তোমার গৌণ খাদককে যখন প্রগৌণ খাদক বা মাংসাশীরে যখন খাচ্ছে তখন 10 ক্যালোরি সেখানে স্থানান্তরিত হচ্ছে। তাহলে এইভাবে যে পিরামিডটা গঠিত হচ্ছে সেটিকে বলছে তোমার শক্তির পিরামিড। তাহলে এই গেল তোমার বাস্তুতন্ত্রের পিরামিড সম্পর্কে ধারণা। তাহলে এতদূর পর্যন্তই। দেখো, যদি পুষ্টিস্তর বা শক্তি প্রবাহ নিয়ে যদি তোমরা কিছুটা বুঝতে পারো তাহলে আমার ভিডিওটিকে একটা লাইক দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। তাহলে এতদূর পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।